আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নেক্সিস ইন্টারন্যাশনাল। কেমন আছেন সবাই? আশা করি যে সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব অক্সফোর্ড ইএলএলটি অথবা অক্সফোর্ড ওআইইটিসি এক্সাম সম্পর্কে। তো আজকের বিষয়বস্তু তাদের জন্য শুধুমাত্র যারা নিউ অথবা নতুন, যারা ওয়াইইটিসি অথবা অক্সফোর্ড ইএলএলটি এক্সাম দিতে চাচ্ছেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের স্পিকিং প্যাটার্ন নিয়ে হবে। স্পিকিং প্যাটার্নটার মধ্যে আমরা অল ডিটেলস আলোচনা করব কিভাবে স্পিকিং প্যাটার্নে আমাদের পার্টিসিপেশনটা হতে হবে বা পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আমাদের অক্সফোর্ড ইএলএলটি স্পিকিং প্যাটার্নটা কিভাবে জিনিসটা কভার আপ করতে হবে। তো লেটস বিগিন। তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা এক্সামে যাব, অতএব আমাদের ওই স্পিকিং প্যাটার্নটা মূলত চারটা প্যাটার্নে হবে। তো প্যাটার্নের মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে পার্ট ওয়ান, এন্ড দ্বিতীয় নম্বর হচ্ছে পার্ট টু, এন্ড তৃতীয় হচ্ছে পার্ট থ্রি, এন্ড চতুর্থ হলো পার্ট ফোর। তো এই প্যাটার্নে এই জিনিসটা কভার আপ করা হয় সাধারণত। এখন আমরা জানবো এই পার্ট ওয়ানের কোয়েশ্চেনগুলো কীরকম হতে হয়, এন্ড পার্ট টুর কোয়েশ্চেনগুলো কীরকম হতে হয়, পার্ট থ্রির কোয়েশ্চেনগুলো কীরকম হতে হয়, এবার পার্ট ফোর। অর্থাৎ প্রত্যেকটা প্যাটার্নে সর্বোচ্চ আপনাকে ভালো করতেই হবে, কারণ একটা ভালো মার্ক পেতে হলে অবশ্যই আপনাকে পার্টিসিপেট করতে হবে ভালোভাবে। ঠিক আছে? চলুন শুরু করা যাক পার্ট ওয়ানের কোয়েশ্চেন গুলো কিভাবে আলোচনা করা উচিত। তো পার্ট ওয়ানের শুরুতে সব থেকে সুন্দর এবং সহজ পার্ট হচ্ছে যে পার্ট ওয়ান। তো পার্ট ওয়ান সাধারণত কি আপনার সাথে এক্সামিনারের প্রথমে পরিচয় পর্বটা হয়ে যাবে প্রথমত। তো আমরা জানি সবাই পরিচয় পর্বটা কিভাবে হয়, সাধারণত যে কোনো ব্যক্তির নামের সাথে কথা হয়। যেহেতু একটা একটা এক্সাম, অতএব আপনাকে আপনার আইডেন্টি অথবা আইডেন্টিফিকেশনটা শো করতে হবে যে আপনি কোন লেভেলের মানুষ। আপনি আপনার নাম কি, আপনার এলাকা কি, সেই জিনিসটা। চলুন স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আপনাকে জানতে হবে, কোন কোন স্পেসিফিক কোয়েশ্চেন করতে পারে সেটা আপনাকে জানতে হবে। তো স্পিকিং পার্ট ওয়ানের যে প্যাটার্নটা আছে, তো সেটাকে আপনাকে আমরা কয় ধাপে আমরা ভাগ করলাম। এটা হলো যে পার্ট ওয়ান এন্ড পার্ট টু, এবার ফার্স্টটা পার্টে আমরা ভাগ করলাম। তো প্রথম নম্বর পার্টের মধ্যে আপনাকে অবশ্যই কি করতে হবে, শোয়িং দ্য পাসপোর্ট এবং সেইং দ্য ডিটেলস, অর্থাৎ যে আপনাকে পাসপোর্টটা শো করতে হবে। পাসপোর্ট অনুযায়ী আপনাকে কিছু কোয়েশ্চেনও করতে পারে। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো হতে পারে আপনার নাম বলতে পারে, আপনার পাসপোর্টের নাম্বার বলতে পারে, অথবা আপনার যে পাসপোর্টের মধ্যে যে আপনার জন্ম তারিখ আছে এই জন্ম তারিখও বলতে পারে, অথবা পাসপোর্টের মধ্যে যে এক্সপায়ার যে ডেট আছে বা আপনার যে নিবন্ধনের তারিখ আছে সেটাই জানতে চাইবে যে কত সালে তুমি পাসপোর্টটা বানিয়েছিলে। তো এইরকম জিনিসগুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। অথবা পাসপোর্টের মধ্যে যে আপনার যে ঠিকানা আছে ওই ঠিকানাটা আস্ক করতে পারে, কারণ ওরা জাজমেন্ট চায় যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। ঠিক আছে? তো তারপরে পরের অপশনগুলো সাধারণত চলে আসে যে আপনি যেহেতু পরীক্ষাটা দিবেন, অবশ্যই আপনি একজন ওয়ার্কার নাকি একজন স্টুডেন্ট, আপনি কেন পরীক্ষাটা দিচ্ছেন বা পরীক্ষা দিয়ে আপনার আউটব্রেকটা কি হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে বলতে পারে যে হোয়াট ডু ইউ ডু, অথবা বলবে যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট। তখন আপনাকে বলতে হবে ওই প্যাটার্ন অনুসারে, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে হ্যাঁ আমি স্টুডেন্ট, এন্ড যদি ওয়ার্কার হয়ে থাকেন হ্যাঁ আমি ওয়ার্কার। তো এইভাবে। তো তারপর কথা হলো যে আপনার ওয়ার্কার এবং আপনার শিক্ষা জীবন নিয়ে কথা বলার পরে আপনাকে ওই শিক্ষা নিয়ে অথবা শিক্ষা রিলেট করে আপনাকে কথা বলতে পারে। এক্সাম্পল হিসেবে ধরলাম যে আপনার প্রফেশনটা আপনি বলে দিলেন যে আমি হলাম একজন স্টুডেন্ট। তো আপনাকে মেনশন করতে হবে যে আপনি কোন প্রোগ্রামের স্টুডেন্ট বা কোন শ্রেণীর বা কোন বিভাগের, কোন ইউনিভার্সিটির, সেটা বলতে হবে। তো ওই প্যাটার্নের পরেই আপনাকে কিছু জিনিস আস্ক করতে পারে যে আপনি বলবে কেন আপনি ওই সাবজেক্ট নিয়ে পড়তেছেন, অথবা কেন ওই ইউনিভার্সিটি নিয়ে পড়তেছেন। তো এইরকম সাবজেক্ট রিলেটেড বলতে পারে, অথবা ওই সাবজেক্টের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনার খুব পছন্দের জিনিস এটা আপনাকে বলতে পারে। তো এইরকম হলো সাবজেক্ট। এইভাবে কর্ম নিয়ে বলতে পারে আপনাকে, যে আপনি যখন বলবেন যে আপনি একজন লয়ার, অথবা আপনি যখন বলবেন একজন আপনি বিজনেসম্যান, অথবা ওই বিজনেস নিয়ে কথাটা বলতে পারে, আপনি কোন টাইপের বিজনেস করতেছেন বা কেন এই বিজনেস ডিপার্টমেন্টটা চুজ করলেন, অথবা কেন তুমি যে আপনি অন্য কোনো ডিপার্টমেন্ট চুজ করলেন না, এরকম প্রফেশন নিয়ে আস্ক করতে পারে। তারপর একটা কমন যে কোয়েশ্চেন গুলার মধ্যে একটা কোয়েশ্চেন হলো যে যে হোয়াই ডিড ইউ চুজ দ্য অক্সফোর্ড ইএলএলডি টেস্ট, অর্থাৎ কেন আপনি ওই টেস্টটা কি করলেন, দিতে চাইলেন বা দিতে চাচ্ছেন। অর্থাৎ এই প্রশ্নটা আপনাকে জেনুইন একটা অর্থ সুন্দর করে দিতে হবে, যে আপনার যে যথাযথ উত্তর সুন্দরভাবে দিতে হবে। আপনি পড়ার জন্য হলে পড়ার জন্য, কাজের জন্য হলে কাজের জন্য, অথবা যে অক্সফোর্ড ইএলএলটির যে টেস্টের কিছু বেনিফিট নিয়ে আলোচনা করতে হবে। তো এই হলো যে তৃতীয় ধাপ। তারপরের ধাপগুলো সাধারণত করে থাকে অথবা করে না থাকে। তো সেই অর্থে যদি করে থাকে তাহলে এই জিনিসগুলো হবে যে ফ্রি টাইম অ্যাক্টিভিটির ক্ষেত্রে। তো ফ্রি টাইম শুধুমাত্র আমাদের ভিন্ন সাধারণ ফ্যামিলিয়ার টপিকগুলো হতে পারে যে ফ্রি টাইমের মধ্যে আপনি খেলাধুলা করতে পছন্দ করেন, তো ওরা স্পোর্টস নিয়ে কথা বলতে পারে।
আপনি যেহেতু বই পড়তে পছন্দ করেন অতএব বই পড়া নিয়ে বলতে পারে, আপনি যেহেতু ভ্রমণ করতে পছন্দ করেন অতএব ভ্রমণ নিয়ে কথা বলতে পারে, অথবা আপনার কোনো হবি থাকলে, হবি বা পছন্দের জিনিস থাকলে এই পছন্দের জিনিসটাকে নিয়ে কথা বলতে পারে। তো এইরকম যে কিছু এডিশনাল কথাবার্তা সহজ বা ইজি থাকবে, যেগুলো আপনি 2 থেকে 3 ওয়ার্ডের বা 3টা সেন্টেন্সে মেকআপ করে বলতে পারেন অনায়াসে। ঠিক আছে। এন্ড 5 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে ক্যারিয়ার প্ল্যান, অর্থাৎ আপনাকে এই ক্যারিয়ার প্ল্যান বলতে কি আমাদের কি ভবিষ্যতের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো কি, অর্থাৎ আপনাকে ডিরেক্টলি বলতে হবে যে আপনার ক্যারিয়ার প্ল্যানটা কি, আপনি বড় হতে কি হতে চান, বা ক্যারিয়ার সামনের প্ল্যানটা কি, আপনি যে পরীক্ষা দেওয়ার পর আপনি কোথায় যেতে চান, এইরকম ক্যারিয়ার প্ল্যান কিছু একটা বলবে। অথবা আপনাকে বলবে আপনি ইউকে গিয়ে কোন সাবজেক্টে নিয়ে পড়তে চান, অথবা আপনি বা যে অ্যাব্রোড ইউনিভার্সিটিতে গিয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান, অথবা কেন আপনি ওই সাবজেক্টটা চুজ করলেন বা চুজ করবেন। তো এইরকম, অথবা আপনাকে বলতে পারে যে আপনার যে মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পরে আপনি কি করবেন, আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা কি। এইভাবে স্পেসিফিক কিছু দিকগুলো প্রশ্ন করবে, আপনাকে এগুলাকে সুন্দরভাবে সাজিয়ে বলতে হবে। তো ওভারঅল এই কথা হলো যে এখানে তো আমি অনেক কিছু ডিটেলস আলোচনা করলাম পার্ট 1-এ। তো মনে হতে পারে যে তাহলে আপনার কাছে প্রশ্ন হতে পারবে যে ওভারঅল এই পার্ট 1-এর আনসার গুলো কত মিনিটের হতে পারে। মিনিমাম ক্ষেত্রে 4 থেকে 5 মিনিট হতে পারে পার্ট 1-এর, আরো কম সময় হতে পারে। নর্মাল কেসে দেখা যাচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট পার্ট 1-এ হয়। তো আপনাকে সবকিছু আস্ক করবে এমন কিছু নাই, আপনার জাস্ট রিকোয়ারমেন্ট কিছুগুলো আস্ক করতে পারে, হতে পারে আপনার ফ্রি টাইমের কথা বলতে পারে কোনো কোনো সময়, কখনো আবার ক্যারিয়ারের প্ল্যানের কথা বলতে পারে, কখনো আবার হোয়াই অক্সফোর্ড এটার কথা বলতে পারে, কখনো আবার জাস্ট ওই আপনার ডিটেলস এর কথা, মানে ওই পাসপোর্টের কথা আর আপনার প্রফেশনের কথার পর আপনার পার্ট 1 শেষ হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনার এক্সামিনারের উপরে, আপনার এক্সামিনার কি কি করবে। যদি এক্সামিনার যে জানতে চায় অল ডিটেলস তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে, এটা হলো রিকোয়ারমেন্ট। তো এইভাবে পার্ট 1 চলে যায়। তো মজার কথা হলো পার্ট 1-এ আপনার পারফরমেন্সটা যতই খারাপ হোক না কেন, ভালো মার্ক করো না হলে, এই মার্কটা কখনো ইম্প্যাক্ট পড়বে না আপনার যে ভবিষ্যতের যে আপনার যে ওভারঅল মার্কের মধ্যে। কারণ পার্ট 1-এর কোনো মার্কিং নেই, এটা জাস্ট আপনাকে জেনুইনলি প্রকাশ করা হয় যে আপনি আসলেই কি যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেই স্টুডেন্ট কিনা। ঠিক আছে। তো এইভাবে আমাদের পার্ট 1 চলে যায়, আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখন পার্ট 2-তে দেখা যাক। লেটস বিগিন। তো পার্ট 2 হচ্ছে মূলত হচ্ছে যে একটা, পার্ট 2 নামটা হচ্ছে কি যে একটা প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন তো সাধারণত অবশ্য বুঝতে পারছি যে যে কোনো একটা জিনিসের উপর আমাদের কি করতে হবে, কথা বলতে হবে। তো নর্মাল প্রেজেন্টেশন বলতে আমরা বুঝি সবসময় যে সামনে গিয়ে আমাদের বলতে হবে, তাই না? তো হ্যাঁ, এইরকম সামনে গিয়ে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হয় এইরকম একটা জিনিস। বাট এই অক্সফোর্ড এই এলএলটির এক্সামের মধ্যে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে না, আমাদেরকে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ল্যাপটপ, আমাদের ল্যাপটপের সামনে বা কাছাকাছি বসে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে একজন এক্সামিনারের সামনে বসে। ঠিক আছে। তো আমাদের দাঁড়িয়ে না বলার থেকে আমাদের বসে বসে আমরা দেবো, তো এই হিসাবে টেনশন নেওয়ার কিছু নেই। তো প্রেজেন্টেশন টপিকটা যখন আপনার কাছে আসবে, ওই প্রেজেন্টেশন আসলটা কি, তো প্রেজেন্টেশন কিভাবে প্রশ্ন আসতে পারে ওই জিনিসটা কি। তো সাধারণত মনে রাখবেন এই প্রেজেন্টেশন জিনিসটা হলো যে একটা টপিক দেওয়া থাকবে আপনাকে, ওই টপিক নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে ওই টপিকটা কত মিনিট কথা বলতে হবে, তো অবশ্যই টপিকটাকে আপনাকে 3 থেকে 5 মিনিটের মধ্যে কথা বলতে হবে, অর্থাৎ 3 মিনিটের কম নয়, বেশি গেলে 5 মিনিট। ঠিক আছে, 3 মিনিটের কম নয়, 5 মিনিটের বেশি নয়, এরকম আগে কথাগুলো। ঠিক আছে। তো আপনাকে 3 মিনিটের উপরে কথা বলতে হবে। যদি আপনি 2 মিনিটে আটকে যান অবশ্যই আপনার নেগেটিভ ইফেক্ট পড়বে আপনার ওভারঅল স্কোরের মধ্যে। সেজন্য চেষ্টা করবেন যাতে আপনি 3 মিনিটের উপরে কথা বলতে পারেন। তো ওকে, এত রুল এন্ড রেগুলেশনের মধ্যে সুন্দর একটা মজার কথা বলি, এমন ভালো কথা হচ্ছে যে আপনার এক্সাম যখন শুরু হবে তার 15 মিনিট আগেই আপনাকে প্রেজেন্টেশন টপিকটা আপনার ইমেইলের মধ্যে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে। আমি আবার রিপিট করি, রিপিট মাই কোয়েশ্চেন্স। তো আপনার যখন এক্সাম, ধরেন আপনার এক্সামটা হলো 11টা 15 মিনিট টাইমে, 15 মিনিট। তো সেই অর্থে যখন আপনার এক্সাম শুরু হয়ে যাবে 11টা 15 মিনিটে, তার মধ্যে অর্থাৎ 11টার দিকেই আপনার ইমেইলে আপনার প্রেজেন্টেশন টপিকটা চলে আসবে, অর্থাৎ মেইন এক্সামে 15 মিনিট আগেই চলে আসবে। তো ওই 15 মিনিটে আপনাকে কি করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে কিভাবে ওই প্রেজেন্টেশন টপিকটা এক্সামিনারের সামনে আপনি কথা বলতে হবে। তো ওই টপিকটার সাথে কিছু যে মোকাবেলা করতে হবে, ওই টপিকটার সাথে ফ্যামিলিয়ার হতে হবে যে কিভাবে যে ওই টপিকটা নিয়ে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে আইডিয়া আনবেন বা কিভাবে সেন্টেন্স মেকিং করবেন। ওই 15 মিনিট আপনাকে প্রিপারেশন নিতে হবে। তারপর আপনার এক্সামটা 11টা 15 থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ বিগেস্ট বেনিফিটস হলো এটাই, সবথেকে কষ্টের মধ্যে একটা ভালো একটা জিনিস। তো অবশ্যই আপনি 15 মিনিট পেয়ে গেলেন। তো এখন চলুন দেখা যাক ওই 15 মিনিটে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন বা ওই প্রেজেন্টেশন কিভাবে এক্সপ্লেন করা যায়। সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো, কিভাবে প্রেজেন্টেশনটা এক্সপ্লেন করবেন বা কিভাবে অ্যান্সারগুলো হবে। বাট আজকে আমরা আলোচনা করব এই প্রেজেন্টেশন জিনিসটা কি কি উল্লেখ করা লাগে। ঠিক আছে। তো চলুন দেখা যাক।
তো প্রেজেন্টেশন যখন আপনি শুরু করবেন আপনার কাছে, তো প্রেজেন্টেশন মূলত কি যে ওয়াইইটিসির এক্সামের মধ্যে কি আছে একটা পার্ট 2, তাই না? তো পার্ট 2 এর মধ্যে প্রেজেন্টেশন যখন টপিকটা আসবে, তখন এই প্রেজেন্টেশন টপিকটা পাওয়ার পর আপনাকে ওই প্রেজেন্টেশন টপিকটাকে ইন্ট্রোডাকশনটা লেখা লাগবে, অর্থাৎ ইন্ট্রোডিউস করা লাগবে ওই টপিকটাকে, মানে ওই টপিকটা কি আসছে, বিষয়টা কি, ওই টপিকটাকে বলতে হবে। তো এই টপিকটা বলার পর আপনাকে কি করতে হবে, এই টপিকটা ধরলাম একটা টপিক থাকলো, ওই টপিকের মধ্যে কি দুইটা সাইড থাকতে পারে। যেমন ধরেন দুইটা সাইড বলতে ধরেন একটা হলো ভালো সাইড আর একটা হলো খারাপ সাইড। তাহলে আপনাকে কি বলতে হবে যে ওই ইন্ট্রোডাকশন থেকে ভালো সাইড এন্ড খারাপ সাইডের দিকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। এন্ড দেন যদিও ভালো সাইড এন্ড খারাপ সাইড ছিল, তাহলে সেই অর্থে আপনাকে কি ভালো সাইডের ক্ষেত্রে যে ওয়ান সাইড নিয়ে কথা বলতে হবে এন্ড খারাপ সাইড থেকে অ্যানাদার সাইড নিয়ে কথা বলতে হবে। তো এই প্যাটার্ন হলো আমাদের ফরম্যাট। তো ওয়ান সাইড যখন ইউজ করলেন, এই ওয়ান সাইডের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট এক সময় ইউজ করলেন, এন্ড সেকেন্ড পয়েন্ট এক সময় ইউজ করলেন, এন্ড থার্ড পয়েন্ট এক সময় ইউজ করলেন। এটা কোন সময়? যখন আইডিয়া এলাবোরেট করবেন বা আইডিয়া এক্সপ্লেন করবেন, তাই না? তো এইরকম এনাদার পয়েন্ট যখন বললেন, তখন ওই এনাদার আইডিয়ার ক্ষেত্রে, যেমন ধরেন বাদ পয়েন্ট বা খারাপ পয়েন্টের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্ড থার্ড পয়েন্ট আপনি আলোচনা করতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে ওন অপিনিয়ন দিতে হবে যে আপনি ওই যে বাদ খারাপ এন্ড ভালোর মধ্যে যে আছেন, ওই খারাপ আর ভালোর মধ্যে আপনার অপিনিয়নটা কি, আপনি কোন সাইডে, ভালোর দিকে না খারাপের দিকে? তাহলে আপনার অপিনিয়ন দিতে হবে উইথ এক্সাম্পলের সাথে, সুন্দর করে মেকআপ করে দিতে হবে। লাস্টে আপনি যে কথা বললেন, যে কথা যে বলছেন, যে পার্ট যে সাইট 1 এন্ড সাইট 2 এন্ড দ্য অপিনিয়ন যে বলছেন, ওই অপিনিয়নটা সামারাইজ করে বলতে হবে আপনি আসলে ওই পুরো প্রেজেন্টেশনের মধ্যে কি কি কথা বলছেন। তো এই হলো কভার আপ। তো চলুন দেখা যাক প্রেজেন্টেশন টপিকটার কোয়েশ্চেন কেমন আসে এবং যে আইডিয়া কিভাবে গ্যাদার করতে হয় বা কিভাবে আপনি আইডিয়া গ্যাদার করে ওই যে 15 মিনিটে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সেটা চলুন দেখা যাক। তো প্রেজেন্টেশনের শুরুতে যখন আপনাকে পার্ট 2 তে যখন একটা ইমেইলের মধ্যে আপনার টপিকটা দিয়ে দেবে, তো ধরে দিলাম আপনার ইমেইলের মধ্যে এই কোয়েশ্চেনটা চলে আসছে। এই কোয়েশ্চেনটা ধরেন আপনার ইমেইলের মধ্যে চলে আসে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লার্নিং আ নিউ হবি এট অ্যান ওল্ডার এজ, অর্থাৎ বয়স্ক এইজের সময়, অর্থাৎ যখন আপনি একটু ম্যাচিউর থেকে একটু উপরে চলে গেলেন, একটু 65, 30, 50, 55 বছর হয়ে গেছে, মোটামুটি একটা বয়স হয়ে গেছে। তো ওই সময় যদি আপনার একটা জিনিস শেখা যায়, যে শেখার একটা আকাঙ্ক্ষা জাগে, ওই জায়গাটা বা একটা নতুন জিনিস শেখাটা ভালো দিক আর খারাপ দিক বলার জন্য। তারপর ওরা কি বলছে, ডিসকাস দ্য বোথ সাইডস অফ দিস ইস্যু এন্ড কি, যে ইনক্লুড ইউর অপিনিয়ন, অর্থাৎ দুই বিষয় নিয়ে, অর্থাৎ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে। যে যদি আমি হবি শিখি, মানে আমার যখন আমি বয়স হয়ে যাবে, তখন যদি আমি একটা জিনিস শিখি, তাহলে একটা ভালো দিকটা কি এন্ড কি যে আমার খারাপ দিকটা কি। তো ওইটাই হলো যে ডিসকাস বোথ সাইড, ঠিক আছে? তো মূলত হলো এটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আপনাকে ভালো দিক বলতে, অ্যাডভান্টেজ মানে ভালো দিক সুবিধা, এন্ড ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা মানে খারাপ দিক। তো এই জিনিসটা হলো যে ভালো দিক এন্ড খারাপ দিক, দুই পার্ট কোয়েশ্চেন। তো ইন্ট্রোডাকশনটা তো আপনাকে নিজের মতো করে দিতে হবে, কিভাবে ইন্ট্রোডাকশন দিবেন সেটা তো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা শুধুমাত্র ফরম্যাটটা বোঝানোর জন্য। তো যখন এখানে বলা হয়েছে ওই অ্যাডভান্টেজের কথা, যখন বলা হয়েছে ওই অ্যাডভান্টেজ কি রকম হতে হবে, যদি আমরা এখানে নিয়েছিলাম কি, জাস্ট বলছিলাম যে লার্নিং এ নিউ হবির ক্ষেত্রে, তাহলে অ্যাডভান্টেজ কি হবে? যদি আমি প্রথম নম্বর অ্যাডভান্টেজের কথা বলার চেষ্টা করি, তাহলে প্রথম আইডিয়া আমাদের মাথায় আনতে হবে ওই যে মেন্টাল অ্যাক্টিভনেস, অর্থাৎ যে আমাদের মন মানসিকতা এবং সচেতনতা বা চিন্তার চেতনাগুলো কি থাকে, অ্যাক্টিভ থাকে। মানে যদি আমি সারাদিন বসে থাকি, নিরালায় থাকি, অবশ্যই কি আমার মাথা সবকিছু বয়ে যাবে বা আমার খারাপ চিন্তা মাথায় আসবে সব সময়, বা আমি মেন্টালি ভাবে ফিট থাকতে পারবো না। তো যদি আমি একটা কাজে থাকি, অবশ্যই কি মেন্টালি স্টেবল থাকতে হবে। তো মেন্টাল অ্যাক্টিভনেস নিয়ে আপনাকে সেন্টেন্স মেক করে সুন্দর করে বলতে হবে। কিভাবে কথা বলবেন সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো এটা হলো আইডিয়া একটা। এন্ড দেন আপনাকে কি বলতে হবে, সোশ্যাল এঙ্গেজমেন্ট, আরেকটা বেনিফিট বললাম। যদি আমি একটা নতুন জিনিস শেখার চেষ্টা করি, আমার বয়স যখন বেশি হয়ে যাবে, তখন আমি সোশ্যাল এঙ্গেজমেন্ট মানে কি, আমি মানুষের সাথে, সমাজের সাথে আমি মিশতে পারবো। যদি আমি সমাজের সাথে মিশি, তাহলে কি ভ্রাতৃত্ববোধ হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা বাড়বে। তো কাছাকাছি মানুষ আসবে, তার সাথে মিশবে, কথা বলবে, এরকম ভ্রাতৃত্ববোধ হবে। এন্ড দেন কি একটা হলো যে ফিজিক্যাল হেলথ, অর্থাৎ কি ফিজিক্যাল হেলথ বলতে কি, অর্থাৎ স্বাস্থ্য, অর্থাৎ যখন আমি কাজ করব, যদি আমার যদি একটা হবি যদি হয় যে মাঠে কাজ করা বা গার্ডেন করা, তাহলে অবশ্যই তো সেখানে গিয়ে আমি তো একটা আমার শারীরিক পরিচর্যা করা লাগবে, অর্থাৎ আমাকে কাজ করতে হবে, মাথার ঘাম ফেলতে হবে। তো অবশ্যই এখানে ফিজিক্যাল একটা অ্যাক্টিভনেস এর কথা আসবে। সেখানে আপনার যে শরীরগত দিক দিয়ে আপনার ফিট আপ থাকবে, রোগবালাই একটু দূরে থাকবে। তো এই হলো যে অ্যাডভান্টেজ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এইভাবে, যে তিনটা আইডিয়াকে এক্সপ্লেন করে বলতে হবে। কিভাবে এক্সপ্লেন করবেন সেটা আমরা অন্য ভিডিওতে পড়বো।
তো ঠিক তেমনি ভাবে ডিসঅ্যাডভান্টেজের কথা যদি আমি বলি, তো ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট আপনাকে দিয়ে দিলাম। তো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফিজিক্যাল লিমিটেশনের যে কথাটা আছে, অর্থাৎ যদি আমি বয়স্ক টাইমে একটা কাজ করার চেষ্টা করি, অবশ্যই এখানে লিমিটেশন চলে আসে। অর্থাৎ আমার বয়স্ক টাইমে আমার শরীরে এতটা শক্তি থাকবে না, অথবা আমার এত জোর থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করাটা খুবই হার্ড হবে, আমার একা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যে ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল যে কনস্ট্যান্ট যেগুলো আছে, টাকা পয়সা অনেকটা সমস্যা হতে পারে। কারণ যখন আমি একটা বয়স্ক হয়ে যাই, জাস্ট মিন আমি রিটায়ার্ড, তো রিটায়ার্ড হলে অবশ্যই আমার টাকার কোনো আয়ের সোর্স নাই। তো সেই অর্থে আমার একটা টাকা পয়সার একটা দিক হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো, এই 3টা আইডিয়া দিয়ে দিলেন, এন্ড দেন লাস্টে আপনাকে অপিনিয়ন দিতে হবে, আসলে কি এটা অ্যাডভান্টেজ বেশি দিক, নাকি এটা কি খারাপটাই বেশি। আপনাকে অপিনিয়ন দিতে হবে আপনি কোনটার দিকে, সত্যি কি তারা শেখার দিকে আছেন, নাকি যে তারা শিখবে না মানে খারাপের দিকে আছেন। তো আপনাকে এই অপিনিয়নে সুন্দরভাবে আপনাকে ডিসাইড বলতে হবে, আর লাস্টে সামারাইজ করে বলতে হবে যে কেন আপনি, যে কি বিষয় নিয়ে আপনি এই যে 3 মিনিট আলোচনা করছেন, 5 মিনিট আলোচনা করছেন, এই জিনিসগুলো ডিটেলস আলোচনা করা লাগবে। তো এই হলো যে ওভারঅল কনসেপ্ট, ওভারঅল সিচুয়েশন। তো এই 15 মিনিটে আপনাকে এইভাবে জিনিসটা আর কি সাজাতে হবে, এন্ড দেন তারপর জিনিসটা কভার আপ করা হয়। তো যাই, তো এইভাবে চলে যায় পার্ট 2, এন্ড দেন চলেন পার্ট 3। তো পার্ট 3 মূলত হলো, তার নাম হচ্ছে যে এসে। অর্থাৎ এসে বলতে কি, অর্থাৎ রাইটিংকে আমরা সাধারণত এসে বলে থাকি, রাইটিং ডিপার্টমেন্টকে। তো এসে হলো যে আপনি যখন আপনার লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং এই 3টা ধাপ প্রথমে দিয়ে দেবেন, অর্থাৎ যেখানে আপনি ওই 3টা ধাপের মধ্যে রাইটিং টপিকের মধ্যে যে এসে থাকবে, ওই এসেটাই হচ্ছে স্পিকিং পার্ট 3 এর সেকশন। ঠিক আছে, তো এসেটা যখন পেয়ে যাবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, ওই জিনিসগুলো মুখস্থ করতে হবে যা আছে, কারণ ওই এসে থেকে আপনাকে কি করতে পারে, আস্ক করতে পারে, তাই না? এই এসে থেকে A to Z আপনাকে আস্ক করতে পারে, অর্থাৎ আপনি সকল কিছু মুখস্থ করতে হবে। তো যেখানে আপনি যেই সাথে স্যারের সাথে যেখানে যাবেন, স্যার আপনাকে যেভাবে গাইডলাইন্স দিবেন, তো সেইভাবে আপনি A to Z মুখস্থ করতে হবে। কারণ A to Z আপনি যখন মেইন এক্সাম দিয়ে দিবেন, স্যার আপনাকে গাইডলাইন দেবেন কিভাবে এই এসেটা আলোচনা করা লাগে, কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস পিডিএফ প্রোভাইড করবে। যখন উনি প্রোভাইড করবেন পিডিএফ গুলো, আপনাকে A to Z জিনিসটা শিখতে হবে। তো চলুন দেখা যায় এই এসের মধ্যে থেকে কি কি আনসার করতে হবে বা আনসার করার লাগে। ঠিক আছে, তো সাধারণত দেখেন কিছু একটা এসে যখন থাকে, ওই এসের মধ্যে A to Z স্যার কভার আপ করে আপনাকে পিডিএফ দিয়ে দিবে, আপনি জাস্ট মুখস্থ করে ফেলবেন। তো এই পার্ট 3 মধ্যে আবার কয়েকটা টাইপের প্রশ্ন থাকে, ধরে নিলাম এটা 5 টাইপের প্রশ্ন। ঠিক আছে, তো 5 টাইপের প্রশ্ন হলো, এখানে প্রথম নম্বর হচ্ছে এরিয়া অফ কোয়েশ্চেন্স, তাই না? তো এরিয়ানের কোয়েশ্চেনের মধ্যে প্রথমে আপনাকে এক্সামিনে আস্ক করবো যে আচ্ছা, আপনি কি রাইটিং টপিক দিয়েছিল, ওই টপিকের নামটা কি, অর্থাৎ হোয়াট ওয়াজ ইউর রাইটিং টপিক, অর্থাৎ আপনার রাইটিং এর নামটা কি। তখন বলবো মাই রাইটিং টপিক ওয়াজ ড্যাশ ড্যাশ ড্যাশ, আমার রাইটিং টপিকটা এই ছিল। এন্ড দেন আপনাকে বলতে পারে যে হোয়াট ওয়াজ ইউর সামারি, অর্থাৎ আপনার সামারি কি ছিল। মানে রাইটিং টপিকের মধ্যে সামারি আছে না, মানে সংক্ষিপ্ত আকারে যে আপনি বলছিলেন, সেটাকে এক্সামিনারকে আপনি সংক্ষিপ্ত আকারে বলতে হবে যে আমি ওই ভালো দিক বলছিলাম, এই খারাপ দিক বলছিলাম। তো এই হলো। তারপর এখান থেকে ওই যে আপনি যে রাইটিং এ যে সেন্টেন্স গুলো লিখছেন, ওই সেন্টেন্স থেকে কিছু সামারি করতে পারে। ধরলাম যে আপনি কিছু ভালো দিক বললেন, তো ওরা বলবে যে ওই ভালো দিক নিয়ে কয়েকটা কোশ্চেন বলবে। ওরা বলবে যে কেন, যে আপনি উল্লেখ করলেন যে স্বাস্থ্য, যদি তারা হবি শিখে বয়স্ক টাইমে, তাহলে স্বাস্থ্য ঠিক থাকে, কেন আপনি উল্লেখ করলেন। তো এটাকে রিজন বলতে হবে। আপনি বলছেন যে মেন্টাল অ্যাক্টিভনেস থাকে, তো আপনাকে বলবে কেন তুমি উল্লেখ করলে এখানে মেন্টাল অ্যাক্টিভনেস থাকে। তো এরকম যে জেনারেল কোয়েশ্চেন গুলা করতে করতে পারে, সেটাকে আপনি সুন্দরভাবে দিতে হবে, যদিও স্যার আপনাকে সাহায্য করবেন আনসার গুলা মেকআপ করে দেওয়ার জন্য। তো তারপর হলো যে আপনার কিছু এক্সপ্লেনেশন আইডিয়া হতে পারে, আইডিয়া এক্সপ্লেনেশন, অর্থাৎ আপনি যে সেন্টেন্স গুলো উল্লেখ করলেন, তারা বলতে পারে, যেমন ধরেন আপনি বলছেন যে আই ক্যান হেল্প ইউ। তো আই ক্যান হেল্প ইউ বলতে কি, আমি তোমাকে সাহায্য করি, তো করতে পারি, এরকম জিনিসটা। তো কোনো জিনিস করতে পারা অর্থে তো আমরা এই জিনিসটা লেখছি, অর্থাৎ ওই হেল্পের ওয়ার্ডটা, হেল্পটা ওয়ার্ড যে চেঞ্জ করে, আপনি এখানে এইড বলতে পারেন, অ্যাসিস্ট বলতে পারেন। অর্থাৎ আপনি বলতে পারেন আই ক্যান অ্যাসিস্ট ইউ, বা আই ক্যান এইড ইউ, আই ক্যান সাপোর্ট ইউ। অর্থাৎ ওই যে হেল্পের পরিবর্তে যে আপনি যে এইড লেখছেন, সাপোর্ট লেখছেন, এটাই হলো যে আইডিয়াগুলাকে, যে আইডিয়াকে এক্সপ্লেন করা। অর্থাৎ আপনাকে একটা, আপনি যে আইডিয়া দিলেন, ওই আইডিয়াকে আপনি ভিন্নভাবে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এন্ড দেন চতুর্থ হলো যে আপনাকে সমার্থক শব্দ ইউজ করতে হবে। ধরেন আপনি না লেখছেন যে অ্যাডভান্টেজ, ঠিক আছে, তারা বলবে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভান্টেজ, হোয়াই ডিড ইউ চুজ বা হোয়াই ডিড ইউ ইউজ দ্য ওয়ার্ড অফ অ্যাডভান্টেজেস। তো অ্যাডভান্টেজেস ওয়ার্ডটা কি, তখন আপনি বলালো অ্যাডভান্টেজেস মিনস বেনিফিটস, তাই না? মানে অ্যাডভান্টেজ মানে সুবিধা, অর্থাৎ বেনিফিটস মানে তো সুবিধা বা ভালো দিক।
ঠিক আছে। তো এইভাবে আর কি আপনাকে যে ওয়ার্ডের অর্থটা সহজে বলা লাগবে, প্লাস কখনো কোনো বলতে পারে যে এক্সাম্পল দেওয়ার জন্য, তো সেই অর্থে আপনাকে এক্সাম্পল দিতে হবে সুন্দর করে। তো যদিও স্যার যখন আপনাকে প্রোভাইড করবেন অ্যাকুরেট সবকিছু প্রোভাইড থাকবে, তখন আপনি এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। এন্ড লাস্টে আপনাকে বলতে পারে যে আপনার অপিনিয়নটা বলার জন্য এক্সাম্পলটা দিতে হবে। মানে আপনি যে রাইটিংটা লেখছেন, তো রাইটিং এর তো ডিপার্টমেন্ট দুইটা থাকতে পারে, যে কোনো দুইটা বিষয়, যে আপনার অপিনিয়নটা কি এই বিষয়ে, আপনি কোন সাইডে আছেন, তো এইভাবে জিনিসটা হয়ে যায়। ঠিক আছে। যদি আমরা অন্য ভিডিওতে আলোচনা করব কিভাবে এই এস এর কোয়েশ্চেন গুলো আসে এবং কিভাবে যে আনসার করতে হয়। ঠিক আছে, ফাইন। তো এখন চলে যান দ্য লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 4। সো লেটস বিগিন। তো পার্ট 4 এর মধ্যে সাধারণত কি, যে আমাদের একটা পিকচার থাকবে। তো এই হলো একটা পিকচার। তো ধরে নিলাম এই আমাদের স্যার, অর্থাৎ আমাদের আশিক স্যার। ঠিক আছে। তো এই আশিক স্যার নিয়ে যদি আমি বলা হয় যে এই আশিক স্যারকে নিয়ে যদি বলা হয় যে আপনি কিছু একটা বলেন, আপনার কবিতা আবৃত্তি করেন আশিক স্যার নিয়ে, অর্থাৎ এই পিকচার নিয়ে, তাহলে অবশ্যই কি আপনাকে বক্তৃতা বা আপনাকে এক্সপ্লেন করতে হবে যে এখানে কি একজন ব্যক্তি বসে আছে। যদি আপনি তো ব্যক্তির নাম জানেন না, এখানে একটি ব্যক্তি বসে আছে, তো ব্যক্তির চুলের কথা আপনি বলতে পারেন, এখানে যে চুল আছে এই চুলের কথা বলতে পারেন, অথবা স্যার যে হাসতেছেন, ওভারঅল তার যে হাসির কারণটা বলতে পারেন, সামথিং যে ভালো কিছুর জন্য হাসতেছে। অথবা যে উনি যে একটা চেয়ারের মধ্যে বসে আছেন, এই চেয়ারটার কথা বলতে পারেন যে খুব ভালো মানের চেয়ার, সামথিং হতে পারে। হতে পারে যে এখন যেহেতু এখানে ভালো মানের কাপড় চোপড় পরে আছেন, শুট কোট এন্ড শার্ট পরে আছেন, অথবা হাতে যে একটা ওয়াচ আছে, এই ওয়াচের কথা বলতে পারেন। অথবা যে এখানে যে বসে আছেন, অথবা একটা চেয়ারে বসে, ডেফিনেটলি একটা অফিস হতে পারে, আপনি এই সিচুয়েশন ম্যাটার করে আপনি এই কথাটা বলতে পারেন এখানে কোনো অফিস আছে। তো এইভাবে জিনিসটা কি করতে হবে, আপনাকে এক্সপ্লেন করতে হবে ওই স্যার দ্বারা। যদিও এরকম যে একটু মানে এমন কঠিন ভাবে থাকবে না, আপনাকে এমন একটা পিকচার দেওয়া হবে যে পিকচারে অনেক ধরনের ফিচার থাকবে, অনেক ধরনের টপিক থাকবে, যেখানে আপনি অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তো চলুন দেখা যাক যে পিকচার রিলেটেড কিভাবে থাকতে পারে। তো যদি আমরা দেখি পিকচার যেটা পার্ট 4 আছে, এই পার্ট 4টা মূলত হলো যে দুইটা পার্টে হয়। ঠিক আছে। তো দুইটা পার্টের মধ্যে প্রথম পার্ট হলো যে আপনাকে একটা পিকচার দেবে, ওই পিকচারটাকে ডিসক্রাইব করতে হবে। যে আপনি 20 সেকেন্ড দেখেই আপনি প্রায় 1 মিনিট বা 1 মিনিটের মতো আপনি কথা বলতে হবে, যতক্ষণ আপনি কথা বলতে পারেন বর্ণনা। তো যখন কথা বলা স্টপ হয়ে যাবে, ঠিক আছে, কথা বলা স্টপ হয়ে যাবে, তখন আপনাকে এক্সামিনার আস্ক করবে যে ওই কিছু জেনারেল কোয়েশ্চেন গুলা করবে, জেনারেল কোয়েশ্চেন গুলা করবে, মানে ওই পিকচার রিলেটেড অ্যাকর্ডিং টু দ্য পিকচার, পিকচার রিলেট করে। তো পিকচার যদি হয়, এখানে সার নিয়ে যদি একটা পিকচার হয়, তাহলে আপনাকে বলতে হবে, যেহেতু স্যার হাসতেছেন, তো বলতে পারে যে কেন স্যার হাসতেছেন। ঠিক আছে। বা কেন মানুষ ওই যে শুট কুট বা এগুলো ওই যে ইউজ করে, বা কেন মানুষ ওয়াচ ইউজ করে, এরকম জিনিসগুলো আপনাকে বলতে পারে, দুই এক প্রশ্নটা করতে পারে। তো এগুলা জেনুইন প্রশ্ন থাকে, খুব ইজি প্রশ্ন, এন্ড দেন আপনি সহজে উত্তরটা দিতে হবে, বাট আপনাকে কুল থাকতে হবে, শান্ত থাকতে হবে। চলুন তারপরে আমি অল ডিটেলস আলোচনা করা যাক যে পিকচার কেমন থাকতে পারে। তো পিকচারটা হলো পার্ট 4 এর এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিলাম আমাদের পিকচারটা কি এইরকম একটা পিকচার থাকবে, তাই না? তো ফাইন। তো যদি আমরা একটা পিকচার দেখে থাকি, অবশ্যই এই পিকচারে কি দেওয়া আছে, একটা ব্যক্তি, ফিমেল পার্সন আছে, ফিমেল পার্সনটা একটা ল্যাপটপ ইউজ করতেছে, তার পাশে অনেকগুলা ফুল আছে, এন্ড বোঝা যাচ্ছে কোন একটা বারিন্দা বা কোন একটা ছাদের উপরে আশপাশে আছে। ঠিক আছে। তো খুব হাসি খুশি মেয়েটা দেখা যাচ্ছে যে কোনো কিছু ইউজ করতেছে, অথবা কোন এক কারণে, যে কারণে খুব বেশি খুশির কারণ আছে। তো আপনাকে এই জিনিসটা, যেখানে ফুল আছে, আশপাশ আছে, প্লাস এখানে যে ওই যে তার যে টাইম যেটা আছে সেটা রৌদ্রোজ্জ্বল হতে পারে, রোদ আছে, এন্ড দেন যে তার মাথায় যে টুপি আছে, এন্ড যে চুল আছে, এন্ড তার যে মানে ওয়ারিং টি শার্ট বা তার যে কাপড় আছে, এই কাপড় নিয়ে বলতে পারে সে কোন কাপড়ের জিনিসগুলো পরতেছে, বা ল্যাপটপ যে ইউজ করতেছে কেন ইউজ করতেছে, সামথিং একটা পেডিশন বলতে পারেন। এরকম 5-4টা ফিচার নিয়ে আলোচনা করলে আমাদের পিকচারটা চলে যায়। তার ওই পিকচার নিয়ে আবার 4-5টা আপনাকে পরবার প্রশ্ন করতে হবে, কেন ফুল ইম্পর্টেন্ট, বা কেন মানুষ ল্যাপটপ ইউজ করে, বা কেন মানুষ ইন্টারনেট ইউজ করে, বা আপনি কি ইন্টারনেট ইউজ করেন, এরকম প্যাটার্নগুলো প্রশ্ন থাকবে। তো এইভাবে জিনিসটা চলে যায়। অ্যান্ড লাস্টলি, তো আপনাকে কি করতে হবে, আপনার এক্সামটা শেষ হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি, আই হোপ ইউ উইল গেট ইউর ডিজায়ার স্কোরস, অর্থাৎ আপনার স্কোরটা পেয়ে যাবেন, অ্যান্ড দেন আপনি বিদেশ চলে যাবেন। সো আই থিঙ্ক, সো থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেন্ডেন্স। তো অবশ্যই আপনি আপনার নিজের চিন্তা চেতনা অ্যান্ড প্রশান্তিগুলো সবকিছু একত্রিত করে আপনার জীবনের সাফল্যটাকে এগিয়ে নিতে আপনি প্রচেষ্টা করতে হবে, এবং চেষ্টা করতে হবে। প্রত্যেক জিনিসের সাথে ভালো এবং খারাপের দিকে সংমিশ্রণ আছে। অবশ্যই আপনি ভালোটাকে সাপোর্ট করতে পারেন, খারাপটাকে সাপোর্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত দিক, বাট আপনি মনে রাখতে হবে প্রত্যেক কাজেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। অর্থাৎ প্রত্যেক প্রচেষ্টারও সবসময় ভালো দিক আসবে এমনটা নয়, কখনো খারাপ আসবে, কখনো ভালো আসবে। আপনাকে সৎ আর একিনের সাথে এবং বিশ্বাসের সাথে আপনার দিকটা পর্যালোচনা করতে হবে, এন্ড দিন শেষে ভালো কিছু আনতে হবে। সেটা হোক একবারের
একাধিকবারে অথবা জীবনের শেষ ধাপে হলেও আপনাকে পেতেই হবে। সো সবসময় চেষ্টা করবেন, ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। তো হার্ড জিনিস করতে হবে, হার্ড তো হার্ড, হার্ড ইকুয়াল টু সবসময় আরেক জিনিস মনে রাখবেন, প্রবলেম প্রবলেম ইকুয়াল টু সলিউশন। অর্থাৎ প্রবলেম যেখানে শুরু হবে সলিউশন সেখান থেকেই শুরু হবে, ঠিক আছে? অর্থাৎ প্রবলেম শুরু হলে যে সলিউশন বন্ধ হয়ে যাবে এমনটা নয়। তো এই ক্ষেত্রে তো যদি কখনো আটকে যান কোনো জায়গা, পরামর্শ নেবেন, তবে স্ট্রোক খাওয়ার মতন পসিবিলিটি হবে না। তো আশা করি আমাদের প্যাটার্নটা, আমাদের সিস্টেমটা আপনি বুঝতে পারছেন। এন্ড দেন জীবনের সাফল্যতা শুভকামনা জানিয়ে আমাদের ভিডিওটা শেষ করছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।